এবং তারেক রহমান যে স্ট্যাটাসটা দিয়েছেন মিস্টেরিয়াস, এটা রহস্যপূর্ণ। এটা হতে পারে যে এটা এক্সপ্লেইন করা তার এই মুহূর্তে তার পক্ষে সম্ভব না। আমরা একটা মাইন্ড কাচিপার মধ্যে আটকাই গেছি, এবং এখান থেকে কিভাবে আমাদের ওয়ে আউট হবে আমি জানি না। এবং তারেক রহমান যদি আসতে পারতো তাইলে হয়তো একটা সিচুয়েশন অন্যরকম হইতো, কিন্তু উনিও নাই। তারেক রহমান কবে আসছেন, কেন আসছেন না, এই নিয়ে কিন্তু জল্পনা কল্পনা অনেকদিন ধরে চলছে, কয়েক মাস ধরে চলছে। বাংলাদেশের পত্র পত্রিকায়, তারপর বিভিন্ন টক শোতে বিভিন্ন জন নানা দিক নিয়ে আলোচনা করেছেন। তিনি কিছু বলেননি, বরঞ্চ তার দল থেকে এক ধরনের বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হয়েছে। একবার বলা হয়েছে তিনি নভেম্বরে আসবেন, তারপর বলা হয়েছে ডিসেম্বরে আসবেন। কিন্তু এখন তিনি যেটা বললেন, আমার মনে হয় তিনি একটা সত্যের দিকে একটা ইঙ্গিত করেছেন। তিনি বলছেন যে তার বিষয়টা তার নিয়ন্ত্রণাধীন না, অর্থাৎ অন্য কোথাও থেকে অন্য কেউ তাকে বাধা দিচ্ছে বা তার অনুমতি ছাড়া তিনি দেশে ফিরতে পারবেন না। এটা হলো একটা, কিন্তু ইঙ্গিত দিচ্ছেন যে বিষয়টা অন্য কোথাও, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে, এবং এটা স্পর্শকাতর। তখনই যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন, যেমন আমরা এখানে আছি, পর্যবেক্ষণ করছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি, আমরা নিশ্চয়ই স্পেকুলেট করবো, কারণ উনি স্পেকুলেশনের রাস্তাটা খুলে দিয়েছে। স্পেকুলেশন কি হতে পারে? আমার স্পেকুলেশন হচ্ছে যে এটা হয়তো 111-এর সাথে জড়িত। কারণ আপনার মনে আছে, এটা আওয়ামী লীগ তো তাকে দেশ থেকে বের করেনি, দেশ থেকে বের করেছিল সেনাবাহিনী, যখন দেশ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলছিল 2008 সালে। এবং তখন জোর শোনা গিয়েছিল, এবং এটা মিথ্যা হবার কোনো কারণ আমি দেখছি না, যে যাওয়ার সময় তাকে একটা মুচলেখা লিখিতভাবে আন্ডারটেকিং দিতে হয়েছিল যে তিনি আর রাজনীতিতে থাকবেন না। তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে এই আন্ডারটেকিং তিনি দিয়েছিলেন আর্মির কাছে, সেটাই কি বাধা? আর্মি থেকে কি এই বাধাটা আসছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবেই, কারণ তিনি যতদিন না কারো খোলাসা করে বলছেন যে কারা তার আসা বা যাওয়ার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে এবং কেন এটা স্পর্শকাতর, ততদিন এই স্পেকুলেশনটা চলতেই থাকবে। এখন আমার স্পেকুলেশন হচ্ছে যে তিনি এখন বাধ্য হয়েছেন, যেহেতু তার মা অসুস্থ এবং তিনি অনেক সমালোচনা ফেস করছেন যে কেন তিনি এসে অসুস্থ মার পাশে দাঁড়াচ্ছেন না, সেজন্য তিনি বাধ্য হয়েছেন এক ধরনের একটা ব্যাখ্যা নিয়ে আসতে। কিন্তু এই ব্যাখ্যাটা যথেষ্ট না, কারণ এটা নিয়ে আরো স্পেকুলেশনের জন্ম দিয়েছে, এবং আমি যেরকম একটা স্পেকুলেশন করলাম, বাবু ভাইয়ের স্পেকুলেশন ভিন্ন হতে পারে। আপনি তো পলিটিক্স করতে গেলে তো আপনাকে নদীর পুতুল হলে চলবে না, আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনাকে ফাইট করে ঝুঁকি নিতে হবে। যেমন বঙ্গবন্ধু কি ঝুঁকি নিছেন উনি, হ্যাঁ, মানে যেমন ধরেন 7ই মার্চের যে বক্তৃতা, ওখানে তো অনেকে আশা করছিল যে বোধ হয় হেলিকপ্টার থেকে বম্বিং শুরু হবে ওই সরোয়ার্দী উদ্যানে, এরকম আশঙ্কা করছিল অনেক। কিন্তু ওই মুহূর্তে উনি দেখেন স্বাধীনতার ঘোষণাটা কত দিয়ে দিলেন, টেকিং অল রিস্ক। হ্যাঁ, তো ফলে এই রিস্ক গুলো তো দিতে হবে পলিটিশিয়ানদের, তাই না? নেলসন ম্যান্ডেলা বছরের পর ইয়ার্স টুগেদার সে জেলে ছিল, তাই না? এবং এতে কোনো মাইন্ড করেন না উনি, যে এইটাই নিয়তি আমার, আমি পলিটিক্স করতেছি, ইট ইজ মাই ডেস্টিনি, আমার যে প্রিজন ইজ ওয়ান অফ মাই ডেস্টিনিস। হ্যাঁ, এটা ধরে নিতে হবে আমাকে। হ্যাঁ, তো ফলে আমি নদীর পুতুল হবো, সোনার থালে রূপার চামচ দিয়ে ভাত খাবো আর পলিটিক্স করবো, এটা হয় না। পলিটিশিয়ানদের ইন্টিগ্রিটি থাকতে হয়, যেমন বঙ্গবন্ধু ছিল ইন্টিগ্রিটি। হ্যাঁ, যেটা কনভিকশন, যেটা সে মিন করছে, যেটা সে বিশ্বাস করে সেটাকে সে মিন করে, এটা নিয়ে করে, এটা থাকতে ইন্টিগ্রিটি থাকতে হবে। আপনার ইন্টিগ্রিটি দূরের কথা, আপনার মিনিমাম অনেস্টিটুকুও নাই। আপনি কেমনে লিডার হবেন আপনি বলেন? যখন উনি 10th অগাস্ট পর্যন্ত আসলেন না, তখন ইট ওয়াজ ক্লিয়ার টু মি দ্যাট ইট ইজ এ মাইনাস টু থিওরি। ইট ওয়াজ ক্লিয়ার টু মি। এবং তখন আমি আমার ক্লোজ অ্যাসোসিয়েট যারা, তাদেরকে এগুলো বলছি। এরপর মাস 3 পরে যখন খালেদ মহিউদ্দিনের শোতে আমাকে ডাকা হলো, এবং আমার সমালোচক ছিলেন শামসুজ্জামান দুদু, সেখানে আমি ক্লিয়ারলি বললাম যে তারেক রহমান ইজ নট কামিং। এবং তারা আমার সঙ্গে বিতর্ক করলো। আমি বললাম, দেখেন এখন বিতর্ক করতে পারেন, কিন্তু আমার কাছে একটা কোড খুব ভালো লাগে, সেটা হচ্ছে টাইম ইজ দ্য বেস্ট হিলার। এখন দেখবেন যে আমার কথা সত্য না মিথ্যা, দেখতে পারবেন। কেন তারেক রহমান আসতেছে না? এখন এটা কি, মানে ঘটনাটা কি, এটা বুঝতে হবে আমাদের। দেখেন, আমি কিন্তু আই এম নট এ স্কলার। হ্যাঁ, আমি কমন সেন্স দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করি, এবং কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল্ড ব্রিলিয়ান্স। কমন সেন্স যখন একটা আনকমন হাইটে উঠে যায়, সেটাই ব্রিলিয়ান্স। তো আমার কমন সেন্সটা একটু আনকমন হাইটে উঠে গেছিল, সুতরাং আমি বুঝতে পারছিলাম যে ঘটনাটা কি। সেটা হচ্ছে যে কেন আসতে পারবেন না। আমি 3টা প্রবেবল কারণ দেখিয়েছিলাম। 1 নম্বর হচ্ছে যেটা উনি বললেন, যে ওনাকে যারা টর্চার করেছিলেন তখন তারা ক্যাপ্টেন, জুনিয়র লেভেলের অফিসার, ক্যাপ্টেন, মেজর, তারা এখন ধরেন যে হাই অফিসিয়াল হয়ে গেছেন, মেজর জেনারেল ইত্যাদি। তো সেটা একটা ডিল করার ব্যাপার আছে ওনাদের সাথে, যে উনি আসলে কতটা সেফ।
সেকেন্ডলি আমি আমি বলেছিলাম সেটা হচ্ছে বেনজির ভুট্টোর উদাহরণটা হয়তো তার সামনে আছে, যে বেনজির ভুট্টো তো ওয়াজ অ্যাসাসিনেটেড যখন তিনি ইলেকশন ক্যাম্পেইনে গেছিলেন, এবং সেখানে তোরা ওই শি ওয়াজ কিল। তো এখন যেহেতু ইলেকশন আমাদেরও সামনে এবং তারেক রহমানকে ইলেকশন ক্যাম্পেইনে যেতে হবে, সেখানে হয়তো একটা স্নাইপার অ্যাটাক আর মানে আদার অ্যাটাক ওনাকে হয়তো কিল করার একটা চেষ্টা হবে। সো এটা উনি অ্যাভয়েড করতে চাইছে। থার্ড যেটা আমি বলছি সেটি আসলে ঠিক। এটা হচ্ছে যে আপনার 5th অগাস্টের পেছনে 5th অগাস্টের ডেফিনেটলি এটা একটা ছাত্র জনতার বড় ঐক্য ছিল, বাট দেয়ার ওয়ার সাম মাস্টার মাইন্ডস, এবং এই মাস্টার মাইন্ডরা কখনোই চায় নাই যে তারেক রহমান দেশে আসুক। এই কারণে যে তারেক রহমান যদি দেশে আসে তাহলে বাংলাদেশের পলিটিক্সটা তার গ্রিপে চলে যাবে। তার গ্রিপে চলে গেলে এই যে মাস্টার মাইন্ডরা দেয়ার নোবডি, তখন তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না বলতে গেলে। সো তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পেছনে থেকে ইঞ্জিনিয়ারিং করছেন ইত্যাদি, তারা নো হয়ে যাবে, নোবডি হয়ে যাবে, এটা তো হয় না। ফলে মানে তারেক রহমানকে ডেকে এনে তাদের এক্সিস্টেন্সকে, তাদের যে রাজনীতিতে তাদের যে অ্যাপিয়ারেন্স এবং এই যে ক্যানভাসে তাদের যে বড় বড় চেহারা আমরা দেখতেছি, এই চেহারাগুলো ছোট হয়ে থাকছে। ফলে এটা তারা চায় না। অনেকে নানা রকম স্পেকুলেশন করতেছেন, হ্যাঁ, কেউ বলতেছেন এটা স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এটা সম্পর্ক আছে, কেউ বলতেছে যেটা জিও পলিটিক্স, এটা আমেরিকা, নানা রকম স্পেকুলেশন চলতেছে আর কি। তারেক রহমানের এখানে আসাটা নির্ভর করছে এই সরকার, আমি স্পেসিফিক্যালি কারো নাম বলবো না, এই সরকারের কিছু লোক যারা 5th অগাস্টের সুফল ভোগ করছে, যারা মনে করছে যে পলিটিক্যাল একটা চেঞ্জ হয়ে গেলে তাদের বর্তমানের যে সুখময় জীবন, যে স্বচ্ছন্দ জীবন, এইটা থাকবে না। সুতরাং এই গভর্নমেন্টকে প্রলং করতে হবে। এই গভর্নমেন্টকে প্রলং করতে গেলে তারেক রহমানের ইন্টারভেনশনটা ঠেকাতে হবে। হ্যাঁ, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে টু প্রলং দিস গভর্নমেন্ট। এবং আপনি দেখবেন ইলেকশন অর নো ইলেকশন, আপনি বিএনপি একটা ক্রাইসিসের মধ্যে থাকবে। এটা আমি কিছুক্ষণ আগে আরটিভিতে বলে আসছি। এবং এখনকার যে কন্ট্রাডিকশনটা, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দ্য কান্ট্রি, সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আলট্রা রাইটিস্ট। এবং এই সংকটের মধ্যে পড়ে গেছে বিএনপি ইজ এ লিবারেল ডেমোক্রেট পার্টি, আর হচ্ছে যে এখন দেশের যারা নিয়ন্ত্রণ নিয়েছে দেশের কন্ট্রোল যাদের হাতে এখন, তারা আলট্রা রাইটিস্ট। সো এই আলট্রা রাইটিস্টটা কখনোই চাইবে না যে একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্স এখানে টেক ওভার করুক। সো এটা এই কনফ্লিক্টটা কিন্তু হাইলি ফিলসফিক্যাল, হাইলি পলিটিক্যাল কনফ্লিক্ট এটা। হ্যাঁ, এবং এটা খুব ছোট ব্যাপার না, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, উনি আসবেন দেশে, এসে নির্বাচনী প্রচারণায় এভরি নুক অ্যান্ড কর্নার বাংলাদেশের ঘুরে বেড়াবেন, উনি পাবলিককে মোটিভেট করে তারপর ইলেকশন পার্টিসিপেট করবেন। ইট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু দেখা যাচ্ছে যে উনি এখন গ্রুপ সিটিং করতেছেন, গ্রুপ ওয়াইজ উনি অনলাইনে বক্তৃতা দিচ্ছেন। হ্যাঁ, ইট ইজ নট এনাফ ফর বিএনপি। হ্যাঁ, তো ফলে আগামী নির্বাচনটা তো লেভেল প্লেইং হচ্ছে না ইন দ্য সেন্স, ধরেন যে জামাতের নেতৃত্ব দিবে শফিকুর রহমান সাহেব, এনসিপির নেতৃত্ব দিবে আপনার এই যে যারা আছে হাসনাত, তারপরে সার্জিস্টারা এনসিপির নেতৃত্ব দিবে, তারপরে অন্যান্য দলের যে মেইন লোক, যে চিফ অফ দি পার্টি, সে কারণে বাট বিএনপির নেতৃত্ব আর চিফ লোক আর দিতে পারছেন না। এই মুহূর্তে তার খুব প্রয়োজন ছিল, সেই প্রয়োজনীয়তাটা আমরা আর অনুভব করতে পারবো না। এটা একটা খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা খবর। নেভারথেলেস আপনার উনি যেহেতু আপনার কি বলে বেড রিডেন, ফলে তারেক রহমানকে আপনার পার্টির সমস্ত দায়িত্ব নেওয়ার কথা এবং সেই জন্য তাকে দেশে আসার কথা, কিন্তু উনি আসতে পারতেছেন না। এবং আমি জানি না, মানে আমার কাছে আমাকে যখন জিজ্ঞাসা করে কেউ টেলিভিশনগুলোতে সাম্প্রতিককালে যে আপনি কি দেখছেন, আগামীতে কি হবে, আমি একটা কথাই বলি, ইটস এ গ্রে এরিয়া। হ্যাঁ, এটা একটা ধূসর জায়গা, নাথিং গ্রিনিশ, কোনো সবুজ কিছু নাই, এটা গ্রে। হ্যাঁ, এবং কেউ জানে না, মানে আমি অতীতে অনেক প্রেডিকশন করছি, সেগুলো ফলে গেছে, ইনক্লুডিং এই যে তারেক রহমান আসবে না সেটা সহ। বাট এখন আমার না প্রেডিকশন দিতে আই ক্যানট প্রেডিক্ট। হ্যাঁ, সো ক্রিটিক্যাল, সো কমপ্লেক্স, হ্যাঁ, সো মানে কি বলে এটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে এখন আর প্রেডিক্ট করতে পারি না কি হবে, মানে আদৌ ইলেকশন হবে কিনা হইলে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে ইলেকশন হওয়ার চান্স খুব কম। এটা বলবো না যে হবেই না, চান্স খুব কম। যদি হয়, ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। এর চেয়ে খারাপ ইলেকশন আর আমরা দেখবো না, দেখি নাই। হ্যাঁ,
তো ফলে এটা খুবই খারাপ একটা ইলেকশন হবে। মোরওভার, আপনার যদি ইলেকশন হয়েও যায়, ধরেন কথার কথা একটা ইলেক্টেড বডি টেক ওভার করলো, দ্যাট ইজ নট এটা, ইট ডাজন্ট মিন এনিথিং। হ্যাঁ, আমরা যে অবস্থায় আছে, হতে পারে ইলেকশন হওয়ার পরে সিচুয়েশন আরো খারাপ হবে, আরো গ্রেভ হবে, প্রবলেম আরো অ্যাকিউট হবে। হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু আমরা দেখতেছি। হ্যাঁ, এবং আমি যেটা বলি যে আমাদের কোনো ইমিডিয়েট সলিউশন নাই, আমাদের কোনো মিড টার্ম সলিউশন নাই, ইভেন আমাদের লং টার্ম সলিউশন নাই। ইট ইজ এ প্রবলেম অফ সেঞ্চুরি, ইটস এ প্রবলেম অফ সেঞ্চুরি। দেশ যে জায়গায় চলে গেছে, দেশ যে জায়গায় চলে গেছে, মানুষের চরিত্র যে জায়গায় চলে গেছে, ডেমোক্রেসি যেভাবে ইনস্টিটিউশনালাইজ হয়েছে, হোল থিং মানে আমাদেরকে বলতেছে যে ইন নিয়ার ফিউচার তো দূরের কথা, আপনার অনেক দূরের ভবিষ্যৎ আমাদের, আমরা উই আর নট গেটিং এ স্টেবল সোসাইটি, আমরা পাচ্ছি না। এটা এটা ইট ইজ উই আর ডেস্টাইন্ড টু যে আমরা পাচ্ছি না একটা স্টেবল গভর্নমেন্ট। আমি আশাবাদ দেখাইতে পারি, হ্যাঁ, হয়তো মানে হয় কি, অপটিমিজম হচ্ছে একটা বুদ্ধিজীবীদের জন্য একটা স্ট্যাটাস। হ্যাঁ, আমি একটা আশাবাদ দেখাইলাম, আমি যদি আশাবাদ দেখাইতে না পারি তাহলে আমি কিসের বুদ্ধিজীবী, এরকম একটা আছে কিন্তু। হ্যাঁ, দেখবেন অনেকে বলবে যে একটা অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু একটা সিলভার লাইন আমি দেখতেছি। আই ডু নট ফাইন্ড এনি সিলভার লাইন, আই ডু নট ফাইন্ড, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি। আমি, আমার কোনো স্ট্যাটাস দরকার নাই, বুদ্ধিজীবীর স্ট্যাটাস দরকার নেই, আমার কোনো গ্ল্যামার দরকার নেই, আমার কোনো প্রফিটিক মানে আমার একটা প্রফিটিক ইমেজ থাকুক যে আমি ভবিষ্যৎবাণী করতেছি, আমার এটা দরকার নাই। আই এম টোটালি পেসিমিস্টিক। হ্যাঁ, যে সিনারিও আমরা যে জায়গার মধ্যে আছি, অল ডোরস আর ক্লোজড, নো ডোর ইজ ওপেন। তারপরে তো মানে উনি ছাড়া, আর আমি তো বিএনপির যে হায়ারার্কি যেটা আর কি, হাইকমান্ড, আমার মিনিমাম কোনো তাদের উপর আস্থা নাই। তারা দেড়শো ইরাকি, সকাল বিকাল, সকাল এক কথা, বিকাল এক কথা, এবং মানে রাইট ফ্রম 5th অগাস্ট তারা যে পলিটিক্সটা করছে, হ্যাঁ, আনকন্ডিশনাল সাপোর্ট টু ইউরোস। হ্যাঁ, কোনো ধরনের মানে নিজস্ব সত্তা বলতে কিছু ছিল না। ইভেন এখনো দেখেন, যখন তারা ফিল করতেছে যে নির্বাচন হবে কি হবে না, সেই সময় তারা একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং তারেক রহমান তো বলতেছে যে আমার মায়ের ব্যাপারে। এটা কারণটা কি? আমি এখন যে প্রশ্নটি আসে, ধরেন আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি নাই, বিএনপি এরকম করে ধুকছে, জামাত একাই রাজনীতি করবে মাহবুব কামাল? তাই তো, আপনাকে কি প্রথমে আমি কি বললাম, ইটস এ -2 থিওরি। আপনি কেন বুঝতেছেন না? -2 থিওরি হইলে তো এরা বাদ দিয়ে যারা আছে তারা রাজনীতি করবে। এইটা তো শুনে, এইটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নাই। হ্যাঁ, মানে -2 থিওরি বলতে তো আমরা এতদিন পর্যন্ত দুই নেত্রীকে বুঝতাম, দুই পার্টিকে তো আর বুঝতাম না। -2 হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগকে শেখ ডাইনেস্টি থেকে মুক্ত রাখা এবং বিএনপি কে জিয়া ডাইনেস্টি থেকে মুক্ত রাখা, এইটা একটা -2, ঠিক আছে। আরেকটা -3 হচ্ছে, -2 থিওরি হচ্ছে রাজনীতিকরণ, অর্থাৎ ডিপলিটিসাইজেশন। এখানে কোনো পলিটিক্যাল পার্টি এখানে রুল করবে না, এটা একটা সিভিল সোসাইটি। এইটা মানে ওয়েস্ট সমর্থিত, ওয়েস্টের প্যাট্রোনাইজড একটা সিভিল সোসাইটি গভর্ন করবে। এটা একটা -2 থিওরি, ঠিক আছে। যে যেমন 111-এ কি হয়েছিল, 111 তো ওরকম একটা হয়েছিল, রাজনীতিকরণ। হ্যাঁ, এবং সেটা তো পার্সু করছে প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো পার্সু করছে এগুলি। হ্যাঁ, যে পলিটিশিয়ান মানে কনসেপ্টটা হচ্ছে যে মানে পলিটিশিয়ানস আর ড্যাম ফেইলিউর, এদের কিছু হবে না, দেয়ার কারাপ্ট, তাদের দ্বারা কিছু হবে না। সো একটা সিভিল সোসাইটি, হ্যাঁ, একটা নন পলিটিক্যাল একটা সিভিল সোসাইটি, তারা রুল করবে দেশ। এটা তো ছিল 111 কনসেপ্ট। তো এটা একটা -3 থিওরি। শুধু যে শেখ ডাইনেস্টি আর জিয়া ডাইনেস্টিকে মাইনাস করা, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে এইটা একেবারে টোটালি মানে ডিপলিটিসাইজেশন, রাজনীতিকরণ। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগ, বিএনপি, এই দুইটা কেউই মানে পাওয়ার টেক ওভার করতে পারবে না। এখন বিকল্প হিসাবে তো থাকে, জামাত থাকে, অথবা এনসিপি থাকে, বা এরকম থাকে, সেটা হবে। আপনি মিউট হয়ে গেছেন। গতকাল বিবিসি বাংলায় সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে মানে এই সরকার চায় যে আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বে পরিবর্তন, যেটি আপনারা ওই যে ডাইনেস্টির পরিবর্তনের কথা বলছেন। জয়ের কথা তো একই। এটা তো বেশ পুরনো পরিকল্পনা, তাই না? এটা তো আজকের না, এটা তো সেই 2007 সাল থেকে শুনে আসছি যে যেটা আমরা আলোচনা করছি, -2 ফর্মুলা। দুই পরিবার দুইটাকে বের করা পার্টি থেকে। কিন্তু সমস্যা হয়ে গেছে যে এই পার্টিগুলা পরিবার নেতৃত্ব ছাড়া কিছু চেনে না, কিছু জানে না, কিছু চায়ও না। এই পরিবারগুলাই এই দুই দলকে
মানে একটু রেখেছে। কাজেই মানে পরিবারতন্ত্র বাদ দাও যে মানে মুখে বলা যত সহজ, বাস্তবে সেটা করা অত সহজ না। এবং সেটা তারা 2007 সেটা টের পেলো এবং ওটা থেকে সরে আসলো। এখন আবার চেষ্টা করছে, এখন কবে টের পাবে, কবে সরে আসবে, সেটা হচ্ছে ব্যাপার। শুনে এটা হয় না, সুলতান, এটার কারণ হচ্ছে তারেক রহমান তো আসলে বাংলাদেশে সেভাবে পলিটিক্স করেনি না। গত 17 বছর তিনি ইংল্যান্ডে বসে বসে কি করেছেন, একটা মানে ফ্যামিলি রেজ করেছেন, তার মেয়ের পড়াশোনা, সে একজন মানে ফ্যামিলি ম্যান হিসেবে 17 বছর কাটিয়েছেন, পলিটিশিয়ান হিসেবে না। বাংলাদেশে পলিটিক্স করতে গেলে যেই স্ট্রাগল করতে হয়, বিশেষ করে আপনি যখন বিরোধী দলে থাকেন, পলিটিক্সে আসলে তো তারেক রহমান যখন বিএনপি ক্ষমতায় 2001 সাল থেকে 2004, এই সময় তো তারেক রহমানের আগমন। তারপরে না হয় তারপরে সে ব্রিটেনে চলে আসলো এবং 17 বছর সে ফ্যামিলি ম্যান হিসেবেই থেকেছে। কাজেই পলিটিক্স কিভাবে করতে হয় বাংলাদেশের মতো দেশে, এবং কি ঝুঁকি নিয়ে, যেটা মাহবুব ভাই বলছিলেন যে জেল জুলুমের যে ঝুঁকি এবং যে বেদনা তার দলের অনেক নেতা কর্মী সাফার করেছেন। খালেদা জিয়া নিজে করেছেন, কিন্তু সে এটা করতে পারেনি এবং সে তার ওইভাবে তৈরি না। তার দরকার হচ্ছে ভবিষ্যৎ এই এখন এই ঘটনার মধ্য দিয়ে তার রাজনৈতিক যেই সম্ভাবনার মৃত্যু হলো কিনা বা হতে যাচ্ছে কিনা। না, আমার তো মনে হয় না তার সম্ভাবনা মৃত্যু হচ্ছে। তিনি বসে আছেন, নির্বাচন হবে, বিএনপি জিতবে, তিনি হিরো হয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এটাই হচ্ছে তার। কিন্তু না, তার মৃত্যু মানে তার রাজনৈতিক ক্যারিয়ার বা জীবনের মৃত্যুর সম্ভাবনা আমি দেখছি না। কারণ হচ্ছে যে বিএনপি তো তারিখ ছাড়া এখনো চিন্তা করতে পারে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তারা এখন তারেক রহমানের মেয়েকে বিএনপির পলিটিক্সে ইন্ট্রোডিউস করে দিল সেদিন, কয়েকদিন আগে। তিনি জাইমা রহমান একটা অনুষ্ঠানে যোগ দিলেন এবং সেটা থেকে অনেকেই মনে করছেন যদি তারেক কোনো কারণে দেশে ফিরতে না পারে, তাহলে জাইমা রহমান হবে তার রিপ্লেসমেন্ট। এখন এটাও হতে পারে বিএনপি নেতৃত্ব জিয়া পরিবারের হাতেই থাকবে, কিন্তু এটা তারেক রহমানকে ব্যাকসিট নিতে হবে, সেটা হতে পারে। কিন্তু এটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে যে আসলে ঘটনা। মাহবুব কামাল কি বলেন? আচ্ছা, আমি বলি শোনেন, এখানে রাইটিস্ট শক্তির যে উত্থান ঘটছে, বিএনপির একার পক্ষে এটা ফাইট আউট করা সম্ভব না। এবং স্ট্রেট কাট, বিএনপি কে মিত্র খুঁজতে হবে। আমি কাকে খুঁজতে আমি বলবো না, হ্যাঁ এটা উদ্ধর রাখবো। বিএনপি কে মিত্র খুঁজতে হবে টু ফাইট আউট আল্ট্রা রাইটিস্ট। একা তার পক্ষে সম্ভব না। এবং এদেরকে যদি ফাইট আউট করতে না পারে, তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই। একবারে ক্লিন কথা। হ্যাঁ, যেভাবে ইসলামাইজেশন হয়েছে, যেভাবে আপনার অন্যান্য রাইটিস্ট শক্তির যেভাবে উত্থান ঘটছে, সেখানে বিএনপির একার পক্ষে এই বৃহৎ শক্তিকে ফাইট করা সম্ভব না। হ্যাঁ, তখন বিএনপিকে একটা হইতে পারে, যেমন ধরেন যে আওয়ামী লীগের যারা বিচারের মধ্যে আছে, যারা ক্রিমিনাল, তাদেরকে তো বিচার ফেস করতেই হবে, যারা ক্রাইম করছে। যেহেতু তাদেরকে এমনও করতে পারে, রিফাইন আওয়ামী লীগের সাথে তারা একটা অ্যালায়েন্স করতে হবে, যদি তারা এই শক্তিকে ফাইট করতে চায়, এই যে রাইটের শক্তিকে ফাইট করতে চায়। তাইলে মানে মাইনাস ধরেন ক্রিমিনালস যারা প্রসিডিংস আছে, তা থেকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগের সঙ্গে তারা একটা অ্যালায়েন্স করলে যদি একটা কিছু হয়, বিএনপির একার পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব না। এবং এটা যে সম্ভব না, আপনি কি বোঝেন আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী, তারা তো শেখ হাসিনাকে ছাড়া কিছুই বুঝে না। এটা একটা মৌলিক প্রশ্ন করছেন। আমি এটা থিওরিটিক্যালি বলতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হবে না। আমি কথাটা ইন টার্মস অফ থিওরিটিক্যাল, হ্যাঁ, যে এরকম একটা কল্পনা করা যেতে পারে। এখন এটা হচ্ছে একটা, আমার কাছে মনে হয় এটা একটা ফ্যান্টাসি যে আওয়ামী লীগ, একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি হবে, এবং এই ফ্যান্টাসিটা 2007 চেষ্টা করা হয়েছিল। এটা হবে না, না, এটা হবে না। আহমেদকে দিয়ে হাসিনা বিহীন একটা আওয়ামী লীগ। আমি বলছি নিজের পক্ষে জয়, পুতুল এগুলি ছাড়া আওয়ামী লীগ চলবে না। এটা আগেই বলছি আমরা, যে ডাইনেস্টি ছাড়া এখানে চলবে না। আমি বলতেছি যে এটা একটা কথা, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ চলবে না। হ্যাঁ, কিন্তু আমি একটু হাইপোথেটিক্যাল বলছি। মানে এটা একটু ধরতে পারেন যে একটা সুইট ড্রিম। হ্যাঁ, যে ঠিক আছে, একটা এই সমস্ত যারা বিচারের মধ্যে আছে তারা বাদ দিয়ে যদি একটা রিফাইন আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স হয়,
তাহলে একটা বড় শক্তি হয়, কিন্তু এটা হবে না, এটা ইমপ্র্যাকটিক্যাল, এটা এটা হবে না। ফলে যেহেতু এটা হবে না, সেহেতু বিএনপির দুর্দিন কাটবে না ইন নিয়ার ফিউচার, দুর্দিন কাটবে না ইন নিয়ার ফিউচার, এবং অনেক ক্রাইসিসে যেতে হবে বিএনপি কে। এখন যে ক্রাইসিসটা না, এটা খুব মিনিমাম ক্রাইসিস, এটা বড় ধরনের ক্রাইসিসে পড়তে যাচ্ছে বিএনপি, মানে ইলেকশন অর নো ইলেকশন, ইন এনি ওয়ে, ইন এনি কেস। ইলেকশন হলেও তাকে ক্রাইসিস যেতে হবে, ইলেকশন না হলেও ক্রাইসিস যেতে হবে, আইদার ওয়ে এটা বিএনপি বিপদে আসে। বিএনপি দেখেন একমাত্র লিবারেল ডেমোক্রেসি পার্সন করতেছে বিএনপি, একমাত্র। আর লেফট টেপ যারা আছে ওদের তো আর জনসমর্থন সেভাবে নাই। তো এই শক্তিটাকে ইরাডিকেট করতে পারলে তাইলে ওই রাইটিস্টদের একটা শক্ত জায়গা হবে। এইটা কিন্তু ওরা এটা বুঝছে ওরা, যে আমাদের শক্ত জায়গা পেতে হলে আওয়ামী লীগ তো নাই, বিএনপি কেও ইরাডিকেট করতে হবে, তা না হলে আমরা শক্ত জায়গা পাবো না। আমাকে এখানে একজন একটু মনে করিয়ে দিয়েছেন যে কলিমুল্লাহ স্যার কি বলেছে মনে আছে আপা? কলিমুল্লাহ, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি এখন এই মুহূর্তে জেলখানায়, আপনি জানেন, বিনা বিচারে তাকে আটক করে রাখা হয়েছে। তিনি কিন্তু এই যা এখন ঘটছে এই কথাগুলি কিন্তু তিনি বলেছিলেন আমার এই অনুষ্ঠানেই, তিনি বহুবার বলেছেন যে -4 হবে। এখন আমাকে একটু শোটা শেষও করতে হবে, সেটি হচ্ছে যে ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপি, রিফাইন্ড আওয়ামী লীগ না, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যের কোন সম্ভাবনা কি দেখেন কিনা? না, আমি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না। কারণ বিএনপি গত 15 মাস যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান থেকে তাদেরকে মানে নাকে খত দিয়ে সরে আসতে হবে যদি আওয়ামী লীগের সাথে, এই হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের সাথে তাদের ঐক্য করতে হয়। তবে আমি এখানে একটা জিনিস বলবো, যে বিএনপির যে কর্মী বাহিনী আছে, বিএনপির যে জনসমর্থন আছে, তাদের যদি একটা ভালো এবং শক্ত নেতৃত্ব থাকতো, এবং তারা যদি জানতেন, যারা পরিষ্কার ভাবে তাদের দলকে, তাদের কর্মী বাহিনীকে যদি দিক নির্দেশনা দিতে পারতেন যে এইটাই হচ্ছে আমাদের রাজনীতি, আমরা এইটা করবো, তাহলে কিন্তু তারা এই যে দক্ষিণপন্থী শক্তি যে উত্থানের কথা মাহবুব ভাই বলছেন, সেই দক্ষিণপন্থী শক্তিকে মোকাবেলা করার মতো শক্তি বিএনপির আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের সেই নেতৃত্বটা নাই, এবং তাদের সেই মির্জা ফখরুল তো ইউনুসের মধ্যে জিয়ার, তার নাম বলছি না আমি, নেতৃত্ব বলতে একটা ব্যক্তি দুইটা ব্যক্তির কথা বলছি না, আমি বলছি নেতৃত্ব, মানে দলের তো একটা নেতা না, অনেক কয়েকটা নেতা, এবং তারা সবাই মিলে একটা শক্তি। তো তারা দলকে ঠিক মতো দিক নির্দেশনা দিতে পারছেন না। তারা মনে করছেন তারা সেই আরামের রাজনীতি খুঁজছেন, কিন্তু এখন আর সেই আরামের রাজনীতি বাংলাদেশে নেই। এখন বাংলাদেশে আছে মূর্তি ভাঙার রাজনীতি, মবক্রেসির রাজনীতি, জ্বালাও পোড়া ভাঙচুরের রাজনীতি। সেখানে কিন্তু বিএনপিকে যেভাবে আগাতে হবে, সেটা এই বর্তমান নেতৃত্ব, সে তারেক রহমান থেকে শুরু করে আপনার সবাই ইনার দিতে পারছে। আমি একটু বলি, জি, এটা হবে না, এটা ওই যে বলে না, রুবিকন হ্যাজ বিন ক্রসড, রুবিকন নদী পার হয়ে গেছে, আর এই পারে আসা যাবে না। আমি বলি শুনেন, বিএনপি এই 16 মাসে বা 14 মাসে যে কাণ্ডগুলি করছে, জাগাবাজি থেকে শুরু করে, দখলবাজি থেকে শুরু করে, নানা রকম করছে, এবং নেতৃত্বের দেখেন, আমি বলি the credibility of a leader is like virginity of a woman, you lose it only once, ঠিক আছে? এই ভার্জিনিটি একবারই নষ্ট হয়, আর পলিটিক্যাল লিডারদের ক্রেডিবিলিটি অথবা মিডিয়ার ক্রেডিবিলিটি একবারই নষ্ট হয়, এরপরে আর নষ্ট হওয়ার সুযোগ নাই, ওইটি শেষ। ফলে এই যে মানে বিএনপির যে নেতৃত্ব না, মির্জা ফখরুল, এইটা he is not at all a trustworthy leader now, একেবারেই না। people do not depend on him, একেবারেই মানে অনির্ভরযোগ্য একটা নেতা হয়ে গেছেন উনি। ফলে যিনি বলতে পারেন যে চিফ অ্যাডভাইজারের মধ্যে উনি জিয়ার প্রতিচ্ছবি দেখেন, কি সব বলে আর কি। একবার বলে যে নিজামীদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আবার বলে যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী, যখন যেটা আর কি। তো এগুলি মানুষ কেন নির্ভর করবে আপনি বলেন? আপনি শুনেন, পলিটিশিয়ানদের যদি ইন্টিগ্রিটি না থাকে, তো ইন্টিগ্রিটি কিন্তু ইট ইজ হায়ার দেন অনেস্টি, সামথিং হায়ার দেন অনেস্টি। অনেস্ট পাবেন আপনি লোক, বাট ইন্টিগ্রিটি ওয়ালা লোক পাওয়া খুব মুশকিল। এখন এই যে জঙ্গিদের হাতে দেশটা চলে গেছে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া আর কেউ এই দেশ আর উদ্ধার করতে পারবে? এই প্রশ্ন আপনাদের দুজনকে আওয়ামী লীগকে উদ্ধার করতে হবে। জি, শুনুন, আপনি এমন একটা প্রশ্ন করলেন,
আমি যদি বলি হ্যাঁ আমি তো স্বৈরাচারের দোষর হয়ে যাবো, শুনে এখন না, আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ দেশকে উদ্ধার করার আগে আওয়ামী লীগকে উদ্ধার করতে হবে কাউকে, কারণ আওয়ামী লীগই তো অনুপস্থিত। জি মাহবুব ভাই বলেন। শুনুন। মাহবুব ভাই বলেন, আমি বুঝতে পারছি। শুনেন, আমি বলি আই এম দ্য লাস্ট পার্সন যে চাইবো শেখ হেলালের মতো লোক আবার ক্ষমতায় আসুক, তাপসের মতো লোক ক্ষমতায় আসুক, ওবায়দুল কাদেরের মতো লোক আসুক। আই এম দ্য লাস্ট পার্সন টু পারসু দ্যাট। ঠিক আছে, এটা আমি কোনোদিনও চাইবো না। কারণ আমরা দেখছি ভাই, 16 বছর আমরা দেখছি, হ্যাঁ তারা কি করছে না করছে, হ্যাঁ, এবং মানুষকে মানুষ বলে গণ্য করতো না, হ্যাঁ। তাদেরকে আমি একবার কি একটা কারণে আমি ওই যে তাপসকে ধরার চেষ্টা করলাম, কি একটা জমি জমা নিয়ে কি ছিল আর কি, তাকে আমি রিচই করতে পারলাম না, হ্যাঁ, রিচই করতে পারলাম না। তো আমি মাহবুব কামাল যদি তাপসকে রিচ করতে না পারে, তাহলে একটা ওই যে টম ডিক হ্যারি তারা কিভাবে রিচ করবে তাকে, করতো তাকে, হ্যাঁ। সবসময় একটা কি বলে ওইটা কি বলে একটা শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ অনেক বড়, অনেক ডাইভার্সিফাইড। তো আমার প্রশ্নটা ছিল আওয়ামী লীগ ছাড়া কি আর কেউ এই দেশকে উদ্ধার করতে পারবে বলে মনে করেন কিনা? না, আমি মনে করি এই দেশকে উদ্ধার করতে পারে একমাত্র সেনাবাহিনী। যদি সেনাবাহিনী একটা ইউনিফাইড একটা শক্তি হিসাবে যদি ইয়ে করে, এবং টেম্পোরারি, আর্মি তো আর ফর ইয়ার্স টুগেদার থাকতে পারবে না, টেম্পোরারি যদি একটা টেক ওভার হয়, এটা আমরা চাই না, আমরা চাই না ইন নো কেস আর্মি শুড টেক ওভার। পাকিস্তানের মতো হয়ে যাবে, হ্যাঁ, তাহলে তো পাকিস্তানের মতো হয়ে যাবে। টেম্পোরারি আমরা প্রথম কথা আমরা চাই না। আপনি রাজনৈতিক সলিউশন বলেন। না, there is no political solution, আপনি বললে হবে না। আমি তো শুনেন, আমি কি বলে যে ওটা কি বলে যে মানে কিলায় তো আর কাঁঠাল পাকাইতে পারবো না, তাই না? এটা তো একটা তো আপনি সাবজেক্ট। ওয়াকারুজ্জামানকে আমার দর্শকরা অনেকেই মির্জাফর বলছেন, অনেকেই কমেন্ট Okay. আজকের এই পরিস্থিতির সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, এমনকি আজকের এই পরিস্থিতির জন্য সেনাবাহিনী দায়ী, এমন মন্তব্য দর্শকরা করছেন। শুনেন, আমি বলি আপনাকে, কিন্তু দেখুন, আমি বলি আমার স্ট্যান্ডটা হচ্ছে যে আর্মি ক্ষমতা নেই, এটা তো কোনোভাবেই ফিলোসফিক্যালি ইডিওলজিক্যালি চাওয়া উচিত না, এটা কোনোভাবে এটা চাওয়া উচিত না। আমি বলতেছি যে মানে যদি আপনি থিওরিটিক্যালি বলেন যে এটা কিভাবে সম্ভব, তাইলে ওয়াকারুজ্জামানকে বাদ দিয়ে বা ধরেন যারা কি বলে যে ব্যাকবোনলেস আর্মি অফিসার যারা আছে, তার থেকে বাদ দিয়ে যদি একটা ঐক্যবদ্ধ আর্মি যদি কিছুদিনের জন্য টেক ওভার করে লেফট রাইট পিটায়, লেফট রাইট খালি পিটাবে, হ্যাঁ, এই যে এইসব মিসক্রিয়েন্ট এবং এইসব কি বলে যে পিটাই টিটাই যদি 2-3 বছর এইভাবে থেকে তার ইলেকশন দেয়, তাইলে একটা হইতে পারে।